নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, মানে এক ইউটিউবারের, বাংলার খুব স্বনামধন্য ইউটিউবার, তার ভিডিও ভাইরাল হয়েছে। তো সে ব্যাপারটা হচ্ছে যে যেদিন 27 অক্টোবর এই এসআইআর হবে বলে ঘোষণা হয়েছিল, সেদিন তিনি এই খবর পেয়ে তিনি ভিডিও করেছিলেন এবং হাত টাত নেড়ে যে এসআইআর হচ্ছে বাংলায়, এবারে সাংঘাতিক একটা কিছু ব্যাপার এবং তার একটা বিরাট জয়োল্লাসের মতো তার একটা ব্যাপার হয়েছিল। আসলে তিনি খোলাখুলি হচ্ছে বিজেপিকে সমর্থন করেন, তৃণমূলের সমালোচনা করেন। তো তিনি সেদিনকে খুব লম্পঝম্প করেছিলেন। তারপরে সেই ভাইরাল ভিডিওটাতে দেখা যাচ্ছে যে ওই 27 অক্টোবরে তার সেই লম্পঝম্প করা সেই অঙ্গভঙ্গি এবং তার সঙ্গে এসআইআর কে সমর্থন করা, এবং তারপর হচ্ছে 2-3 দিন আগে যখন তার স্ত্রী হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেয়েছেন, তারপরে তার মুখটা পাংশু হয়ে গেছে, হয়ে গিয়ে তারপর তিনি ইলেকশন কমিশনের অনেক সমালোচনা করছেন এবং তারপর লাস্টে হচ্ছে ধর্মীয় কাঠ খেলেছেন। বিষয়টা কি না, তার স্ত্রীকে বলা হয়েছে যে তোমরা হচ্ছে 7 সন্তান তার পিতার, তাই হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাকে হচ্ছে শুনানিতে যেতে হবে, কারণ তার স্ত্রী নাকি তারা 3 ভাই 4 বোন, এটা হতেই পারে। তো তারপরে যেটা ওই ইউটিউবার বলার চেষ্টা করলেন যে সেটা হলো যে আসলে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হচ্ছে হেনস্থা করা হচ্ছে এই এসআইআর এর নামে। মানে মূল সার বক্তব্যটা যেটা সাধারণ মানুষের বক্তব্য, বা যেটা তৃণমূল প্রথম দিন থেকে বলে এসছে এসআইআর চালুর পর থেকে, সেটা উনি বলে ফেললেন, কারণ তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তো বলে ফেলেছেন, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, আর চেপে রাখা যাচ্ছে না। তো সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিপদে ফেলার জন্য ইলেকশন কমিশন এবং বিজেপি যে পন্থাটা নিয়েছিল, এসআইআর নামক পন্থা, তো সেটা এখন তার কাছেও নিশ্চিতভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু এই যা হয়, এখন যেহেতু হজম তো করতে হবে, এইভাবে তার প্রায়শ্চিত্ত করা যায় না। তো এটা থেকে হচ্ছে বোঝাই যাচ্ছে এখন যে কি হতে চলেছে বা কি করার জন্য এটা করা হয়েছে, কেন এসআইআর হয়েছে বাংলায়, কেন ইলেকশন কমিশন করেছেন, কেন শুভেন্দু অধিকারীরা এসআইআর নিয়ে লাফিয়েছিলেন, কেন এই টিউবার লাফিয়েছিলেন। সবার টার্গেট ছিল যে তৃণমূলের সংখ্যালঘু ভোট সব হচ্ছে একবারে লন্ডভন্ড করে দাও, সব কেটে বাদ দিয়ে দাও, সব লজিক্যাল ডিসক্রিপেন্সির এসব নামটাম করে। তারপরে 1 কোটি 1.5 কোটি ভোটার, 1.5 কোটি কেটে গেলে তৃণমূল এমনি হচ্ছে তার ভোট ব্যাংক শেষ হয়ে যাবে। আমি ঠিক করে দেবো যে কে আমাকে ভোট দেবে, ভোটারকে কে ভোট দিতে যাবে সেটা আমি ঠিক করে দেবো। সেটা ভোটাররা ঠিক করবে না, আগে ভোটাররা ঠিক করতো কাকে নির্বাচিত করবে, এখন যিনি নির্বাচিত হতে চাইছেন তিনি ঠিক করবেন যে ভোটার কে থাকবেন। তো এসব শাশ্বত এখন বোধহয় বুঝেছেন তিনি, হাড়ে হাড়ে টের পেয়েছেন, ঘরে আগুনটা লেগেছে। তো তো যেটা হলো যে সোমবার দিন আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট হচ্ছে তৃণমূলের যে মামলা ছিল এসআইআর নিয়ে, সেই মামলায় কষিয়ে চটটা মেরেছে কমিশনকে। কারণ হচ্ছে অনেকগুলি তারা নির্দেশ দিয়েছে বা অর্ডার দিয়েছে, যেগুলো নিয়ে মানুষ হেনস্থা হচ্ছিল, মানে যে লাখ লাখ মানুষ, 1,36,00,000 লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হেনস্থা করা হচ্ছিল। বারে বারে হচ্ছে বিএলও তাদের ডাকছে, ডেকে হচ্ছে নথি দাও, তোমার অমুকের সঙ্গে 2002 এর সঙ্গে মেলেনি, তোমার ওই বাবার নামের সঙ্গে বাবার পদবীর যে টাইটেল বানান তার সঙ্গে এখনকার পদবীর বানান মিলছে না, তোমার পদবীর বানান মিলছে না, নামের বানান ভুল আছে বাবার, এই সব করে টরে করছিল। তারপরে সঙ্গে হিয়ারিং নোটিশ প্রথমে দেওয়া হলো, যে নথিতে পোষালো না, নথি আপলোড হলো, তারপর আবার একটা ফ্যাঁকড়া বার করে যে না, তোমার সঙ্গে তোমার বাবার, যেটা 2002 সালে তুমি লিঙ্ক করেছো বাবার নামটা দিয়ে ভোটার লিস্টে, সেখানে তোমার বাবার সঙ্গে তোমার বয়সের ফারাকটা হচ্ছে কমে গেছে, এটা খুব অস্বাভাবিক, তুমি আসো, এসে তুমি বাবার ডকুমেন্টস দাও, বাবার যদি কোনো ডকুমেন্টস থাকে তোমার ডকুমেন্টস দিয়ে দেখাও যে না বয়সের ফারাকটা ঠিক আছে। ভোটার তালিকা ভুল করেছে, কমিশন ভুল করেছে, ভোটার তালিকায় ভুল বয়স তুলেছে বা যা কিছু করেছে তার দায় তোমাকে নিতে হবে, কমিশন নেবে না। কমিশন হচ্ছে তোমাকে কাটার জন্য, নাম কাটার জন্য বসে আছে। কমিশনের একটাই কাজ, তোমার নামটি আমি কিভাবে, কোন পদ্ধতিতে, কোন ছুতে কাটবো, এবং তুমি এসে তুমি যাতে নামটা বাঁচাতে পারো তার জন্য তোমাকে কাঠখড় পুড়িয়ে হচ্ছে শুনানিতে হাজির হতে হবে, কাজকর্ম ফেলে দিয়ে। এটা তোমার যতই বয়স হোক, তুমি অসুস্থ হোক, কিচ্ছু করার নেই, কারণ কমিশন খাড়া নিয়ে বসে আছে। তো আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বলে দিয়েছে যে যেটা কমিশন বাদ দিয়ে দিয়েছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটার জন্য বলা হচ্ছিল যে অনেক লোক যাদের হচ্ছে বার্থ সার্টিফিকেট নেই, যেমন আমাদেরই হচ্ছে যে বার্থ সার্টিফিকেট নেই, আমরা বরাবর হচ্ছে বিভিন্ন জায়গায় যেসব এজ প্রুফের জন্য, সেটা এলআইসি পলিসি করতে যাই কি ব্যাংকে যাই, যে কোনো জায়গায় এজ প্রুফের জন্য, বয়সের প্রমাণের জন্য আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে একমাত্র যে যে নথি, শিক্ষা সংক্রান্ত নথি, তাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে হচ্ছে বয়সটা উল্লেখ থাকে,
মার্কশিটে থাকে না। তো সেইটা অনেকে ব্যবহার করেছে, কারণ আমরা যখন জন্মেছি সেসব প্রতিষ্ঠানের এখন অস্তিত্বই নেই, আমি চাইলেও সেখান থেকে খুঁজে বার করতে পারবো না। আমাদের ছিল না, অনেকের হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় না, বহু লোকের আছে হয়নি, তাদের পরবর্তীকালে বার্থ সার্টিফিকেট নিতে হয়, কিন্তু তারা অনেকে নেয়নি। স্কুলে পড়েছেন, মাধ্যমিকের সময় অ্যাডমিট কার্ডে তার ডেট অফ বার্থ এসছে, সেটাই তারা সমস্ত জায়গায়, সেই চাকরি বাকরির ক্ষেত্রে হচ্ছে ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতেন বা দেখিয়েছেন। ইলেকশন কমিশন বললো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, কিন্তু সোমবার দিন বিচারপতিরা বলে দিলেন, আপনারা জানেন যে চিফ জাস্টিস সূর্যকান্ত, দীপঙ্কর দত্ত এবং হচ্ছে জয়মাল্য বাগচির বেঞ্চ, তারা বলে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে, কারণ মার্কশিটে বয়সের প্রমাণ থাকে না। ইলেকশন কমিশনকে ঢোক গেলাতে বাধ্য করলেন, এবং তারপর বললেন যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তোমরা শুনানিতে ডাকছো বা যাদেরকে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলছো, যুক্তিগ্রাহ্য অসঙ্গতি, খুব সুন্দর বাংলা বেরিয়েছে, যুক্তিগ্রাহ্য হচ্ছে অসঙ্গতিতে তুমি ফেলেছো, তার ফ্যাকড়া বার করেছো, মানে তোমার সফটওয়্যার দিয়ে ফ্যাকড়া বার করেছো, তাদের তালিকাটি ভাই প্রকাশ করতে হবে। আর হচ্ছে ছেলে খেলা চলবে না। বিএলওর অ্যাপে পাঠিয়ে দিলাম 144টার নাম, বিএলও সে 144 জনের বাড়ি গিয়ে বললো তোমার তো মেরেনি, তুমি এবার তথ্য দাও, ওসব চলবে না। পরিষ্কার হচ্ছে পঞ্চায়েত অফিস, ব্লকের অফিস, এসডিওর অফিস, এইসব জায়গাতে হচ্ছে বিডিও, এসডিও, পঞ্চায়েত, এখন লোকাল থাকলে ওয়ার্ডের অফিস, পুরসভা এলাকাতে, সেখানে তালিকা দিয়ে জানিয়ে দিতে হবে যে এই বুথের হচ্ছে এতজনকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলেছি, এই তাদের সমস্যা আছে, তালিকা প্রকাশ করতে হবে। এবং হচ্ছে তাদের যে শুনানির জন্য 10 দিন সময় দিতে হবে, সেটাও বলে দিয়েছে। এবং তারা ওই যদি শুনানিতে যান শেষ পর্যন্ত, মানে যেতে হয়, যদি বিএলওকে যে নথি দিয়ে যদি তারা বেঁচে গেলেন তো বেঁচে গেলেন ভালো, আর যদি শুনানিতে যেতে হয় তাহলে হচ্ছে তারা যে নথি জমা করবে সেই নথির হচ্ছে প্রাপ্তি স্বীকার করতে হবে, সেটা দেখাতে হবে, কারণ তা নাহলে পরবর্তীকালে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেলে তার যদি নাম কাটা যায়, সে দাবি করতে পারবে না যে তিনি এই নথি জমা দিয়েছিলেন, তিনি বার্থ সার্টিফিকেট জমা দিয়েছিলেন, কমিউন সার্টিফিকেট জমা দিয়েছিলেন, কি পাসপোর্ট জমা দিয়েছিলেন, নথি প্রাপ্তি স্বীকার না করলে তিনি দাবি করতে পারবেন না। তো এইগুলো দিয়েছেন, এবং সঙ্গে বলেছেন যে একজনকে সঙ্গে করে নিয়ে যেতে পারেন, প্রয়োজনে রাজনৈতিক দলে যে বিএলএরা থাকেন, বুথ লেভেল এজেন্ট, তাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে। এবং কেউ যদি নথি জমা দেওয়ার, এবং তার সঙ্গে দিয়েছে যে সরকারের দেওয়া যেসব নথি গ্রহণ করতে হবে, সার্টিফাইড কপি, সেটাকে পরিষ্কার করে দিয়েছেন। এবং একজনের হয়ে অন্যজন নথি জমা দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে সেই ভোটারের বা ইলেক্টরের হচ্ছে কনসেন্ট লেটার লাগবে, তাকে সই করে দিতে হবে, তিনি এসআইআর ফর্মে সই করেছেন বা টিপছাপ দিয়েছেন, সেইটা হচ্ছে দিতে হবে। তো এইসব দিয়ে তো চটটা খেয়েছেন তৃণমূল, এই দাবিগুলোই করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 5টা চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে, বারে বারে তিনি বলছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, অকারণে তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, যা খুশি তাই করছে কমিশন, এবং নথি জমা দিলে প্রাপ্তি স্বীকার করছে না, কোনো অর্ডার তারা করছে না, সব বিএলএ কে হচ্ছে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু জানাচ্ছে। এবং এটাও বলেছে যে ওইসব হোয়াটসঅ্যাপে জানালে হবে না, যা তোমার নির্দেশ সেগুলো হচ্ছে নির্দেশিকা আকারে হচ্ছে তোমাকে জারি করতে হবে, যাতে সবাই সেটা জানতে পারে বা বুঝতে পারে তুমি কি নির্দেশিকা জারি করেছো। ওইসব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চলবে না, এটা পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আজকের বিজেপিকে কোর্টে হারিয়েছি এবং এপ্রিল মাসে ভোটেও হারাবো, কারণ তৃণমূল যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোই আজকের হচ্ছে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, এবং সেই মতো ইলেকশন কমিশনকে নির্দেশিকা দিয়েছে যে এইগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখন আমার যেটা ধারণা, যে যেহেতু জ্ঞানেশ কুমাররা অমিত শাহের কথায় চলছেন, বা এখানে শুভেন্দু অধিকারীরা যেসব কানে পুষ্মন্তর দেয়, সেগুলোই তাদের হচ্ছে তারা ইমপ্লিমেন্ট করে যাচ্ছেন। যেমন বাল্ক হচ্ছে ফর্ম 7, মানে অবজেকশন ফর্ম নেওয়ার ব্যাপারে, এখানে তৃণমূল আপত্তি করেছিল যে একজন 10টার বেশি নিতে পারবে না একসঙ্গে, কিন্তু বিজেপি চাইছিল যে একেবারে গোছ ধরে হচ্ছে 4000-5000 একসঙ্গে ফর্ম ফিল আপ করে হচ্ছে জমা করে দেবে। তার যাদের মনোবাসন অনুযায়ী যাদের যাদের নাম কাটার তাদের ইচ্ছে আছে, আচ্ছা ওই বাড়িগুলো ছাপ মারা তৃণমূল ভোটার, ওই বাড়িগুলো সিপিএম ভোটার, এদের হচ্ছে নামে ফর্ম জমা করে দাও, ফর্ম 7 দিয়ে হচ্ছে এবার নাম কাটার ব্যবস্থা করো। যদি কোনো কারণে কেউ যদি শুনানিতে যেতে না পারে, তাকে ডাকার নিয়ম, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাকে ডাকতে হবে। এবং সব জায়গাতেই এই ভোটার হচ্ছে ভারতীয় নয়, এইটা বলে হচ্ছে তারা করছে। তো সেটা করতে গিয়ে সোমবার আবার এক বিপত্তি হয়েছে। আসানসোলে মহকুমা শাসকের অফিসে বিজেপি সমর্থকরা গাড়ি নিয়ে 4-5 হাজার ফর্ম নিয়ে গেছিল, সেখানে ঝামেলা হয়েছে, তৃণমূল সেই ফর্ম জমা করতে দেয়নি, সেই নিয়ে হচ্ছে গোলমাল হয়, গাড়ি ভাঙচুরা, পুলিশ 2জন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এত বাল্ক ফর্ম নিয়ে যাওয়ার জন্য। আসলে যেটা তৃণমূল অভিযোগ করেছিল যে
যে ফর্মগুলোতে সই করছেন অবজেকশন দেওয়ার জন্য, কারণ একটা পার্টের লোক সেই তো সই করবে, সেই পার্টের ভোটার, সে বলবে যে এই ভোটারটা এই অস্তিত্ব নেই, কেন তার নাম আছে খসড়া তালিকায়, তাই আমি ফর্ম 7-এ অবজেকশন দিলাম। যিনি সই করছেন তাদের কোনো পাত্তা নেই, 4টি ছেলে 5টা ছেলে একটা গাড়িতে করে 4000 ফর্ম নিয়ে গিয়ে তারা জমা করবে ফর্ম 7 বিভিন্ন পার্টের ভোটারদের নামে। মানে ওসবে মানে মামার বাড়ির আবদার আর কি, আমি দেবো হয়ে যাবে, অত সহজ নয়। তৃণমূল সেসব ফর্ম টর্ম কেড়ে নিয়ে কিছু জ্বালিয়ে দিয়েছে, কিছু বিজেপির লোকরা নিয়ে পালিয়েছে, কিন্তু পুলিশ 2জনকে গ্রেপ্তার করেছে। সেই নিয়ে আবার বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি আবার থানা ধর্ণা টর্ণা দিয়েছেন। যাই হোক, এখন হচ্ছে শেষ চেষ্টা, যদি কিছু অবজেকশন দিয়ে কিছু নাম কাটানো যায়, যদি যাদের নাম কাটা গেছে ভিন রাজ্যের লোক নিয়ে এসে যদি ফর্ম 6 মানে নতুন ভোটার হিসাবে নাম তুলিয়ে দেওয়া যায়, সব একটা মরিয়া চেষ্টা করছে। কিন্তু আমার যতটুকু ধারণা যে সাধারণ মানুষকে সাবধানে থাকা উচিত, কারণ কমিশন কিন্তু নানান ধরনের ছুতো কিন্তু আবার বার করবে নাম কাটানোর জন্য। কারণ জ্ঞানেশ কুমাররা তো ওইটাকে ধরে রেখেছেন যে 1.5 কোটি 2 কোটি নাম কাটতে হবে, তাই নানান ধরনের ছুতো তারা বার করার চেষ্টা করবে নাম কাটার জন্য। আরো নতুন 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 জানি না এই চক খাওয়ার পরে গালে বড্ড লেগেছে, হয়তো ব্যথা যাবে কিনা পরবর্তী শুনানি পর্যন্ত, আর এই মামলাটা কিন্তু চলবে। এবং তখন যদি আবার এসব ছুতো বার করে, আবার তৃণমূলের তরফে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টকে জানানো হবে যে আবার নতুন নতুন ছুতো বার করেছে। কারণ কমিশন তো স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছে না। শুভেন্দুদের বা অমিত শাহদের মন গড়া যেটা 1.5 কোটি 2 কোটি ভোট কাটতে হবে, সেটা যদি না পারে তাহলে সে ছুতো বার করবে, তারপরে ডিলে করার চেষ্টা করবে। ডিলে করে বলতে পারে যে এত তাড়াতাড়ি ভোটার লিস্ট বার করা যাবে না, আরো 15 দিন এক্সটেন্ড করা হচ্ছে, এত শুনানি, শুনলাম প্রায় 70 লাখ শুনানি বাকি রয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই 70 লাখ শুনানি এত কম সময় করা যাবে না, এইসব বলে টলে পিছিয়ে দিয়ে তারপরে আবদার করতে পারে এই সময়ের মধ্যে ভোট করা যাবে না, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। যাই না, সুপ্রিম কোর্টে সব ছেড়ে কথা বলবে না। রাষ্ট্রপতি শাসন জারি করার পরে হিস্ট্রি আছে আমাদের ইন্ডিয়াতে, সুপ্রিম কোর্ট হচ্ছে সেটা খারিজ করে দিয়েছিল। যাই না, সব পন্থা অনেক নেবে, নানান ছুতো বার করার চেষ্টা করবেন। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে ইলেকশন কমিশন চর খেয়ে হচ্ছে ঘরে ঢুকে যাবে, তা না, চেষ্টা চরিত্র চালিয়ে যাবে। এখান থেকেও শুভেন্দু অধিকারীরা বুদ্ধি টুদ্ধি দেবেন, অমিত শাহ বুদ্ধি টুদ্ধি দেবেন যে এই অবস্থায় পড়ে কি করে করা যায়, আরো নতুন কিছু পন্থা ভাবো, আরো দেখো নতুন কিছু সফটওয়্যার টফটওয়্যার আনা যায় কিনা। এখন তো শুনছি 19 জন কোথাও যে একই লোকের সঙ্গে নাকি 19 জন সন্তানের ম্যাপিং হয়েছে, এসব উদ্ভট ম্যাপিং করা হচ্ছে। কেউ কেউ বলছে এগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। উদ্ভট যে ম্যাপিং হয়েছে, সেই ম্যাপিং এ কারণ দেখা যাচ্ছে 100-র উপর সন্তান হচ্ছে ম্যাপিং এ এসে গেছে, সেসব লোক তো আকাশ থেকে পড়েছে, কারো 300-র উপর এসে গেছে, কারো হচ্ছে 19 জন এসে গেছে। এইসব হচ্ছে এক ব্যক্তির নামে নাকি 19 জন সন্তান নাকি অ্যাপ্লাই করেছে এবং তাকে নাকি লিঙ্ক করেছে, তো এইসব ম্যাপিং হয়েছে। ইলেকশন কমিশন আরো নতুন দেখবেন সফটওয়্যার টফটওয়্যার আনার চেষ্টা করবে, কারণ সব বসে আছে এনআইসির লোকরা, করে যদি আরো কিছু করে টোরে যদি একটা কিছু হ্যাড্ডা ব্যাড্ডা করে যদি আবার কিছু নাম কাটার একটা পন্থা বার করে দেওয়া যায়, জানি না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে তারা ভয় পায় কিনা। সুপ্রিম কোর্টের মামলা কিন্তু নিষ্পত্তি হয়নি, মামলা কিন্তু চলছে, করলেই হচ্ছে আবার সেখানে যেতে হবে এবং আবার চর খেতে হবে, এটাই ভবিতব্য। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।